টিএমসির সই জাল ফাঁস করে বহিষ্কৃত ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, উলুবেড়িয়ার বিধায়ক সন্দীপন সাহা, এন্টালির বিধায়ক, এদের দুজনকে বহিষ্কার করলো তৃণমূল। সন্দীপন সাহাকেও দল থেকে বহিষ্কার, দুই বিধায়ককে বহিষ্কার করলো তৃণমূল। দল বিরোধী কাজের অভিযোগে বহিষ্কার। এই যে সই জালিয়াতির প্রসঙ্গ উঠে আসছে, 13 জন বিধায়কের সই জাল করা হয়েছে, সই চুরি করা হয়েছে, এই অভিযোগ ফাঁস করে দিয়েছিলেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, সন্দীপন সাহা। এই দুজনের অভিযোগের ভিত্তিতেই এখন সিআইডি তদন্ত করছে। সরাসরি চলে যাব প্রতিনিধি আবিরের কাছে। আবির, ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এবং সন্দীপন সাহা কোথায় অভিযোগ করেছিলেন, কবে অভিযোগ করেছিলেন, এবং এই যে নৈতিক কাজ করেছেন সন্দীপন সাহা বারবার বলছেন, এই ক্ষেত্রে এই নৈতিক কাজকেও সমর্থন করতে পারল না আগের শাসক দল? সেটাই সব থেকে বড় অদ্ভুত ঘটনা। এবং সন্দীপন নিউজ 18 বাংলাকে যে প্রতিক্রিয়া দিয়েছেন সেখানে তিনি উল্লেখও করেছেন যে দলের সঙ্গে যোগাযোগ করার তো কোনো উপায়ই নেই, দল তাদের সাথে কোনো ধরনের যোগাযোগ করছিলও না, এবং গোটা বিষয়টি সম্পর্কে তাড়াহুড়ো কিসের ছিল, এবং পদ্ধতি মেনে যদি কাজ করা হতো তাহলে সমস্যাটা কোথায় ছিল। ফলে আগামী দিনে এই অনৈতিক কাজের সঙ্গে তারা সংযুক্ত থাকবেন না, সে কারণেই তারা অভিযোগ দায়ের করেছেন। এবং যে ঘটনার তদন্ত চলছে, তুমি জানো যে আজকে মুখ্যমন্ত্রীর বক্তব্য অনুযায়ী একটা বিষয় পরিষ্কার, গোটায় জালিয়াতির ঘটনার ক্ষেত্রে কড়া হাতে গোটা বিষয়টিকে প্রশাসনের তরফ থেকে দেখা হবে। সেক্ষেত্রে দাঁড়িয়ে পুলিশ প্রশাসনের কাছে সম্পূর্ণ ধরনের সহযোগিতা যে তাদের তরফ থেকে করা হবে, এদিনকে সন্দীপনের বক্তব্যতে তা কার্যত স্পষ্ট হয়ে গিয়েছে। একটু আমরা যদি পিছিয়ে যাই তাহলে আমরা দেখব যে গত সপ্তাহেরই শুরুর দিকে একটি ঘটনা ঘটেছিল। আমরা দেখেছিলাম যে সন্দীপন সাহা এবং ঋতব্রত বন্দ্যোপাধ্যায় তারা দুজনই বিধানসভার অধ্যক্ষের ঘরে পৌঁছে যান, এবং সেই সময়তে আমরা দেখেছিলাম যে মুখ্যমন্ত্রী সহ একাধিক যারা বিধায়করা যারা ছিলেন, যাদের মধ্যে অনেকে আজকে মন্ত্রী হয়েছেন, তারাও সেই সময় উপস্থিত ছিলেন। সূত্রের খবর, সেই সময়ের আগেই ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এবং সন্দীপন সাহার তরফ থেকে অধ্যক্ষের কাছেই অনৈতিক কাজের প্রতিবাদ করে যে অভিযোগ, সেই অভিযোগটাকে জানিয়ে দিয়ে আসা হয়েছিল। আমরা দেখেছিলাম যে 6 তারিখের যে মিটিং, সেই 6 তারিখের মিটিংও তৃণমূল কংগ্রেসের সমস্ত বিধায়করা তারা হাজির ছিলেন না। 19 তারিখের যে পরবর্তী সময় বৈঠক হয়েছিল, সেই বৈঠকেও সমস্ত বিধায়করা হাজির ছিলেন না। এবং গতকালকেও দেখতে পাওয়া গিয়েছে যে বৈঠকের ক্ষেত্রে 59 জন যে বিধায়ক, সেই বিধায়করা তারা অনুপস্থিত থেকেছেন। নিয়ম কি বলছে? নিয়ম বলছে যদি বিরোধী দলনেতার পদ পেতে হয়, বা যে দল দাবি করবে বিরোধী দলনেতার পদ পাওয়ার জন্য, তাদেরকে তাদের বিধায়ক অর্থাৎ পরিষদীয় দলের যে বৈঠক হবে, সেই পরিষদীয় দলের বৈঠকের যে কপি, তার যে রেজলিউশন, সেটিকে সম্পূর্ণভাবে জমা দিতে হবে। এবং আজকে তুমি জানো যে নথি সহকারে কার্যত দেখিয়ে মুখ্যমন্ত্রী বুঝিয়ে দিয়েছেন যে কোথায় নথিতে গোলমাল ছিল, কোথায় সমস্যাগুলি তৈরি হয়েছিল, এবং যেটা অভিযোগের জানানোর পরই বিধানসভার অধ্যক্ষ বিধানসভা সচিবালয়কে জানান। সচিবালয়ের তরফ থেকে গোটা বিষয়টিকে খতিয়ে দেখা হয় এবং তারপরই তারা সিদ্ধান্ত গ্রহণ করে ফেলেন যে গোটা ঘটনার ক্ষেত্রে তদন্ত। সন্দীপন সাহার সঙ্গে কথা বলেছিলে তুমি, কি বললেন তিনি? দেখুন। 6 তারিখের একটি মিটিং হয়েছিল, যে মিটিং এ কোনো রেজলিউশন হয়নি, বিরোধী দলনেতা হবে সেই রেজলিউশন হয়নি। একটা অ্যাটেন্ডেন্সে সই করিয়ে পরবর্তীকালে আমরা দেখলাম সেই অ্যাটেন্ডেন্স খাতাটাকে রেজলিউশন বানিয়ে জমা দেওয়া হলো, এবং তার মধ্যে এমন অনেক বিধায়কের ব্লক লেটারে নাম লেখা হলো যারা সেদিন অনুপস্থিত ছিলেন। এটা একটা অনৈতিক কাজ। আমরা যেহেতু দায়িত্বশীল সদস্য এবং আমাদের এটা ডিউটির মধ্যে পড়ে, এটা মাননীয় অধ্যক্ষের গোচরে আনা, সেটাই আমরা এনেছি। বন্দ্যোপাধ্যায়, সন্দীপন সাহা স্পিকারের কাছে গিয়ে অভিযোগ জানিয়েছিলেন, এবং সেই অভিযোগের ভিত্তিতেই সিআইডি এখন তদন্ত করছে। অন্যান্য যাদের সই চুরি হয়েছে তাদেরকেও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী, তিনি কি জানালেন আজকে, দেখুন। 27/5 2জন এমএলএ এই যে রেজুলেশনের কপি, এতে ব্লক লেটারে 10 জনের নাম লেখা আছে। ব্লক লেটারে তো হয় না। মাননীয় ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এবং সন্দীপন সাহা অভিযোগ করেন, the complaint alleges that the resolution dated 6/5/2026 was manufactured and fabricated. টিএমসির 2 জন এমএলএর অভিযোগের ভিত্তিতে স্পিকারের নির্দেশে প্রিন্সিপাল সেক্রেটারি হেয়ার স্ট্রিট থানায় একটি এফআইআর করেন।
আমার অনুমোদনে পুলিশ মন্ত্রী হিসেবে এটাকে সিআইডিতে দিয়ে দেয়। সিআইডি 13 জন এমএলএ কে ইনভেস্টিগেট করে উইথ ভিডিও ফটোগ্রাফি অ্যান্ড সিগনেচার ভেরিফিকেশন। এদের মধ্যে 3 জন এমএলএ বাহারুল ইসলাম, অরূপ রায় এবং সুভাষিস দাস, তারা ভিডিওগ্রাফি এবং সিআইডি কে বলে সই আমাদের নয়। এদের যে হেরে যাওয়ার পরে চুরির অভ্যাস কাটেনি, যে স্ট্যাম্প ভেটারান চোর এরা, তারা কেন ফাঁসবেন? মালের দায়িত্ব আরোহীর। একটা নোটিশ করে ওই আঞ্চলিক দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদককে যে আপনি রেজুলেশনের বুক নিয়ে আজকে হাজির হবেন। এরা এত বড় করাপ্টেড। ভারতীয় ন্যায় সংহিতাতে ফৌজদারিতে যা যা আছে অ্যাকশন আমরা নেব। মনে হতে পারে প্রতিহিংসা নিচ্ছেন, কিন্তু প্রতিহিংসা আমরা নিতে চাই না, কারণ উঠে গেছে পার্টিটা। তো এই সরকার, যে সরকার আইনের শাসন প্রতিষ্ঠা করেছে, শাসকের আইন নয়, সেখানে আপনাদের কেউ যারা এই অবৈধ কাজ করেছেন, সই চুরি করেছেন, ছাড় পাবেন না। এটা খুব স্পষ্টভাবে আমি আপনাদেরকে জানিয়ে দিয়েছি। সব চোরেদের পাঠশালা কালীঘাটের টালির চালা। তেরো বিধায়ক, তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। 13 বিধায়কের সই ব্লক লেটারে। সরাসরি চলে যাব আরো একবার আবিরের কাছে। আবির, সত্যি এত তাড়াহুড়ো, এরকম ধরনের সই জালিয়াতির অভিযোগ 13 বিধায়কের সই ব্লক লেটারে করা হলো, জনপ্রতিনিধিদের সই। অনন্যা, তার থেকেও বড় কথা সেটা হচ্ছে যে দলে একাধিক জন রয়েছেন যারা পরিষদীয় রাজনীতি সম্পর্কে অভিজ্ঞ। একদম। বিমান বন্দ্যোপাধ্যায়, তিনি জিতে এসছেন, তিনি এর আগে রাজ্য বিধানসভার তিনি 3 বারের অধ্যক্ষ ছিলেন। শোভনদেব চট্টোপাধ্যায়, তিনি বর্ষিয়ান বিধায়ক রয়েছেন। এছাড়া একাধিক পুরানো বিধায়ক এই দলের মধ্যে রয়েছেন। আমরা জানি নয়না বন্দ্যোপাধ্যায় রয়েছেন, অসীমা পাত্র তিনি রয়েছেন, প্রচুর বিধায়ক, তারা বিভিন্ন সময় ধরে এই দলের সঙ্গে সংযুক্ত রয়েছেন, পরিষদীয় রীতিনীতি সম্পর্কেও অবহিত রয়েছে। ফলে কেউ যদি অনুপস্থিত থাকতোই তাহলে তার নাম বাকি রেখেই বাকি বিধায়কদের সই করানো যেত। কারণ নিয়ম অনুযায়ী 30 জন বিধায়কের সই দরকার পড়তো বিরোধী দলনেতা হওয়ার জন্য। সেক্ষেত্রে 70 জন বিধায়কের সই যে দিতেই হবে এমনটা কোনো বিষয় ছিল না। পরবর্তী সময়ে যদি মনে হতো যে 30 জন বা তার থেকে বেশি সংখ্যক বিধায়কের সই সহ তারা জমা করতেন, তার কারণ সংখ্যা তত্ত্বের বিচারে বিজেপির পর এখানে বেশি আসন তৃণমূল কংগ্রেসই পেয়েছে, বামেরা পায়নি, আইএসএফ পায়নি, হুমায়ুনের দল পায়নি, কংগ্রেস পায়নি। ফলে তারা 30 জনের সই নিয়ে জমা দিতে পারত। পরবর্তী সময় যদি বিধানসভার তরফ থেকে তাদেরকে জানানো হতো যে বাকি বিধায়কদের মতামত কি, তখন তারা ফের পরিষদীয় দলের বৈঠক ডেকে সেই সংক্রান্ত সই করিয়ে তাদের চিঠি জমা দিতে পারতেন। কিন্তু যে চিঠি তারা জমা দিলেন, তারা দেখালেন যে 70 জনের সই রয়েছে। সেখানে আজকে যে চিঠি দেখানো হলো সেখানে দেখতে পাওয়া যাচ্ছে যে একাধিক জনের ব্লক লেটারে সই রয়েছে। তা ব্লক লেটারে তো আর কেউ সই করে না, প্রত্যেকের আলাদা আলাদা সিগনেচার রয়েছে। ফলে ব্লক লেটারে যারা নাম লিখলেন তারা কারা, কেন তাদের নাম লিখে দেওয়া হলো, সেখানেই প্রশ্নটা ওঠে। এবং এটাই অনৈতিক কাজ বলে সন্দীপন এবং ঋতব্রত তারা মনে করেছে। 13 জন বিধায়কের সই জাল করতে হলো কেন? যে অভিযোগ উঠছে 30 জনেই তো বিরোধী দলনেতা হওয়া যায়। আরো একবার সন্দীপন সাহা কি বললেন দেখাবো। 6 তারিখের একটি মিটিং হয়েছিল, যে মিটিং এ কোনো রেজলিউশন হয়নি। বিরোধী দলনেতা হবে সেই রেজলিউশন হয়নি। একটা অ্যাটেন্ডেন্সে সই করিয়ে পরবর্তীকালে আমরা দেখলাম সেই অ্যাটেন্ডেন্স খাতাটাকে রেজলিউশন বানিয়ে জমা দেওয়া হলো, এবং তার মধ্যে এমন অনেক বিধায়কের ব্লক লেটারে নাম লেখা হলো যারা সেদিন অনুপস্থিত ছিলেন। এটা একটা অনৈতিক কাজ। এটা মাননীয় অধ্যক্ষকে গোচরে আনা, সেটাই আমরা এনেছি। যারা অনৈতিক কাজ করছে তারা বহিষ্কার করছে, তাদেরকে যারা নৈতিক কাজ করছে, এই পার্টি আর থাকবে না, আগামী দিন উঠে যাবে পার্টি। উত্তরবঙ্গ, শুভেন্দু অধিকারী বারবার বলেছিলেন যদি বিজেপি ক্ষমতায় আসে তাহলে উত্তরকে ভরিয়ে দেবেন, এবং মুখ্যমন্ত্রী হওয়ার পরেও উত্তর 2009 সাল থেকে তাদেরকে ডিভিডেন্ড দিচ্ছে। আর বারবার বঞ্চনার অভিযোগ উঠেছিল উত্তরবঙ্গে। সেই বঞ্চনা আউট, মন্ত্রিত্ব ইন। পশ্চিমবঙ্গে বিজেপি সরকারের পূর্ণাঙ্গ মন্ত্রিসভা, যাদের মন্ত্রী করা হলো তাদের মধ্যে উত্তরবঙ্গ থেকে 4 পূর্ণমন্ত্রী, এবং আরও কি দেখুন। একাধিক বার্তা দিতে চেয়েছে বিজেপি সরকার এই মন্ত্রিসভা গঠনের মাধ্যমে, এবং তার মধ্যে সব থেকে আগে যার কথা উঠে আসে সেটা হচ্ছে উত্তরবঙ্গ। উত্তরবঙ্গে বরাবর শোনা গিয়েছে বঞ্চনার অভিযোগ। বারবার উত্তরবঙ্গবাসী মনে করেছেন সব কাজ হয় দক্ষিণবঙ্গে, উত্তরবঙ্গ বরাবর বঞ্চিত হয়েছে। গত তৃণমূল আমলে
মমতা বন্দ্যোপাধ্যায় বারবার উত্তরবঙ্গে গেছেন বটে, কিন্তু উত্তরবঙ্গে যে বঞ্চনার অভিযোগ তা এতটুকু কমেনি, বরং বেড়েছে। সেই উত্তরবঙ্গকে কিন্তু সুযোগ দেওয়া হলো এই মন্ত্রিসভায়। উত্তরবঙ্গ যেমন ঢেলে ভোট দিয়েছে বিজেপিকে, তেমন এবার মন্ত্রিসভাতে উত্তরবঙ্গকে বিশেষ গুরুত্ব দেওয়া হলো। কেন, কতটা গুরুত্ব দেওয়া হলো এবং কেন এই কথাটা বলছি বিশেষ গুরুত্ব দেওয়া হলো, সেটা বোঝার জন্য আমাদের উত্তরবঙ্গের ম্যাপটা দেখতে হবে, যেতে হবে ম্যাজিক ওয়ালে। দেখো, আমি তোমাকে দেখাচ্ছি। এই হচ্ছে মালদা থেকে বাকি ওপরের অংশটা হচ্ছে উত্তরবঙ্গ। এই হচ্ছে পশ্চিমবঙ্গের ম্যাপ। উত্তরবঙ্গে 8টা জেলা: দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদা। এই 8টা জেলা মিলে মোট 54টা বিধানসভা আসন। এই 54টা বিধানসভা আসনের মধ্যে এবার বিজেপি জিতেছে 40টায়, অর্থাৎ বিজেপির 40 জন বিধায়ক। এই 40 জনের মধ্যে উত্তরবঙ্গ থেকে এবার মন্ত্রী হলেন 10 জন, অর্থাৎ 40 জনের মধ্যে 10 জন মন্ত্রী। এবং আরও একটা জিনিস, অর্থাৎ 25% যতজন বিধায়ক এবার উত্তরবঙ্গ বিজেপিকে দিয়েছে তার মধ্যে 25%ই মন্ত্রী হলেন। শুধু তাই নয়, এবারের মন্ত্রিসভাটা যদি তুমি খেয়াল করো, এখনো পর্যন্ত এইটা পূর্ণাঙ্গ মন্ত্রিসভা, 41 জনের মন্ত্রিসভা। শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী, বাকি যেসব 40 জন মন্ত্রী রয়েছেন সেই 40 জন মন্ত্রীর মধ্যে তার মানে 10 জন হচ্ছে উত্তরবঙ্গ থেকে। অর্থাৎ উত্তরবঙ্গকে কিন্তু, এই তথ্য থেকেই পরিষ্কার, উত্তরবঙ্গকে কিন্তু এবারের মন্ত্রিসভায় দারুণভাবে গুরুত্ব দিয়ে দেখা হয়েছে এবং উত্তরবঙ্গ থেকে সেই জন্য 10 জন মন্ত্রী। এইটা যে করা হতে চলেছে এই ইঙ্গিত কিন্তু শুভেন্দু অধিকারী দিয়েছিলেন। তিনি বুঝিয়ে দিয়েছিলেন উত্তরবঙ্গ যেভাবে বিজেপি যখন এ রাজ্যে তেমন কোনো শক্তিই ছিল না, তখন থেকে উত্তরবঙ্গ যেভাবে বিজেপির পাশে দাঁড়িয়েছে সেই কথা তিনি মাথায় রেখেছেন এবং সেই বার্তা তিনি দিয়েছিলেন উত্তরবঙ্গে গিয়েই। উত্তরবঙ্গের জন্য মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি, ভারতীয় জনতা পার্টি সংকল্পপত্রে যা যা বলেছে সেগুলো পূরণ করার মধ্য দিয়ে 2009 সাল থেকে ভারতীয় জনতা পার্টিকে উত্তরবঙ্গে আপনারা প্রবেশের সুযোগ এবং স্বীকৃতি দেওয়ার জন্য উন্নয়নের মাধ্যমে আমরা সেই ঋণ শোধ করব। উত্তরবঙ্গের অভিমান, বঞ্চনা, ন্যায্য অধিকার ফিরিয়ে দেওয়ার কাজ ভারতীয় জনতা পার্টির সরকার করবে। একদমই। তাহলে কি দাঁড়ালো? উত্তরবঙ্গে 54টা আসন, উত্তরবঙ্গ এবার পেল 10 জন মন্ত্রী। এই 10 জন মন্ত্রী কারা, কোন কোন জেলা থেকে 10 জন মন্ত্রী, সেটাও আমরা দেখব। প্রথম যেটা জানা হয়েছিল, 9ই মে শপথ হয়েছিল। সেই 9ই মেতেই উত্তরবঙ্গ একজন পূর্ণ মন্ত্রী পেয়েছিলেন, তিনি হচ্ছেন নিশীথ প্রামাণিক। নিশীথ প্রামাণিক হচ্ছেন কোচবিহারের মাথাভাঙার বিধায়ক। তিনি এখন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী এবং ক্রীড়া ও যুব কল্যাণ মন্ত্রী। আচ্ছা, এইবার আজকে যেই মন্ত্রিসভা গঠন হলো সেখান থেকে কোচবিহার পেল আরেকজন মন্ত্রী, যিনি স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী। তিনি হচ্ছেন মালতী রাভা রায়। কোচবিহার থেকে একজন স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী মালতী রাভা রায়, তাহলে একজন পূর্ণমন্ত্রী, একজন স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী, অর্থাৎ কোচবিহার থেকে 2 জন মন্ত্রী। এরপর আসি আলিপুরদুয়ারে। আলিপুরদুয়ারে 5টি আসন, 5-এ 5 বিজেপি, তৃণমূল 0। সেই 5 জন বিধায়কের মধ্যে মন্ত্রী হলেন 3 জন। এই 3 জন মন্ত্রী কে? পূর্ণমন্ত্রী মনোজ কুমার ওরাও, কুমারগ্রামের বিধায়ক, আদিবাসী মুখ। পূর্ণমন্ত্রী দীপক বর্মন, আলিপুরদুয়ারের ফালাকাটার বিধায়ক। প্রতিমন্ত্রী হয়েছেন বিশাল লামা, আলিপুরদুয়ারের কালচিনির বিধায়ক। অর্থাৎ কোচবিহার থেকে 2 জন মন্ত্রী, আলিপুরদুয়ার থেকে 3 জন মন্ত্রী। দার্জিলিং থেকে শুভেন্দুর মন্ত্রিসভায় জায়গা করে নিয়েছেন 2 মন্ত্রী। পূর্ণমন্ত্রী শঙ্কর ঘোষ, শিলিগুড়ির বিধায়ক। প্রতিমন্ত্রী আনন্দময় বর্মন, মাটিগাড়া নকশালবাড়ির বিধায়ক। মালদা থেকে একজন মন্ত্রী, যিনি প্রতিমন্ত্রী জোয়েল মুর্মু, হবিবপুরের বিধায়ক। উত্তর দিনাজপুর থেকে 2 জন মন্ত্রী। 2 জন মন্ত্রী কে? রায়গঞ্জের বিধায়ক কৌশিক চৌধুরী, তিনি প্রতিমন্ত্রী। করণদিঘির বিধায়ক বিরাজ বিশ্বাস, তিনিও প্রতিমন্ত্রী। অর্থাৎ কি দাঁড়ালো? 2, 3, 2, 5, 2, 7, 2, 9, 1, 10। অর্থাৎ নর্থ বেঙ্গল থেকে মোট মন্ত্রী এবার 10 জন। 10 জনের মধ্যে পূর্ণমন্ত্রী 4, স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী 1 এবং প্রতিমন্ত্রী 5 জন।
মোট উত্তরবঙ্গ থেকে 10 জন মন্ত্রী। জঙ্গলমহল বারবার তৃণমূল বলেছে, দাবি করেছে জঙ্গলমহল হাসছে, কিন্তু সেই জঙ্গলমহলেও বঞ্চনার অভিযোগ বারবার উঠেছে। আর সেই জঙ্গলমহলেও 6 জন মন্ত্রী, কারণ এই জঙ্গলমহল ঢেলে ভোট দিয়েছে বিজেপিকে। জঙ্গলমহলেও বারবার বঞ্চনার অভিযোগ উঠেছে, সেই জঙ্গলমহলকেও কিন্তু যথেষ্ট গুরুত্ব দেওয়া হয়েছে এই মন্ত্রিসভায়। জঙ্গলমহল থেকেও বেশ কয়েকজন প্রতিনিধি জায়গা করে নিয়েছেন শুভেন্দু অধিকারীর পূর্ণাঙ্গ মন্ত্রিসভায়। দেখো, জঙ্গলমহল বলতে আমরা এখানে যেটা বলতে চাইছি যে একেবারে জঙ্গলে যেই বিধানসভা আসনগুলো সেগুলো নয়, আমরা বলতে চাইছি জঙ্গলমহলের 4টে জেলা, সেই 4টে জেলার কি ছবি। বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, এই 4টে জেলা জঙ্গলমহল এলাকায়। এর মধ্যে পুরুলিয়া, বাঁকুড়া এবং ঝাড়গ্রামে এবার তৃণমূল শূন্য। পশ্চিম মেদিনীপুরে পেয়েছে 2টো আসন, অর্থাৎ জঙ্গলমহলে মোট 40টা আসন, তার মধ্যে বিজেপি জিতেছে 38টিতে। এই 38 জনের মধ্যে কজন মন্ত্রিসভায় জায়গা পেলেন? এই জঙ্গলমহলের 4 জেলা থেকে মন্ত্রী হলেন 6 জন। 6 জন মন্ত্রী জঙ্গলমহল থেকে। তাহলে এবার বিজেপির পূর্ণাঙ্গ মন্ত্রিসভায় 6 জন মন্ত্রী জঙ্গলমহল থেকে। সেই জঙ্গলমহল থেকে পূর্ণমন্ত্রী কজন? ক্যাবিনেট মিনিস্টার হচ্ছে 2 জন, স্বাধীন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী হচ্ছে 1 জন এবং MOS প্রতিমন্ত্রী হচ্ছে 3 জন। জঙ্গলমহল থেকে টোটাল 6 জন মন্ত্রী। কারা কারা তারা? পশ্চিম মেদিনীপুর থেকে 1 জন, যেটা আমরা জানি আগেই 9 মে তার শপথ গ্রহণ হয়ে গেছেন। তিনি হচ্ছেন দিলীপ ঘোষ, খড়গপুর সদরের বিধায়ক। তার হাতে এখন পঞ্চায়েত, গ্রামোন্নয়ন, কৃষি বিপণন, প্রাণী সম্পদের মতো দপ্তর রয়েছে। বাঁকুড়া থেকে 2 জন মন্ত্রী, একজন পূর্ণমন্ত্রী ক্ষুদিরাম টুডু, রানীবাঁধের বিধায়ক, আর যিনি আদিবাসী উন্নয়ন এবং সংখ্যালঘু বিষয়ক মন্ত্রী, তিনিও 9 মে শপথ নেন। প্রতিমন্ত্রী দিবাকর ঘরামি, যিনি আজ শপথ নিয়েছেন, তিনি হচ্ছেন বাঁকুড়ার সোনামুখীর বিধায়ক। ঝাড়গ্রাম থেকে 2 জন মন্ত্রী, কে রাজেশ মাহাতো, যিনি হচ্ছেন গোপীবল্লভপুরের বিধায়ক ঝাড়গ্রামের, আর পুরুলিয়া থেকে 1 জন, তিনি হচ্ছেন পুরুলিয়ার পাড়ার নদিয়ার চাঁদ বাউরি। অর্থাৎ কি দাঁড়ালো? পশ্চিম মেদিনীপুর থেকে 1 জন মন্ত্রী, বাঁকুড়া থেকে 2 জন মন্ত্রী, ঝাড়গ্রাম থেকে 2 জন মন্ত্রী এবং পুরুলিয়া থেকে 1 জন মন্ত্রী। অর্থাৎ জঙ্গলমহলে টোটাল মন্ত্রী হচ্ছে 6। জঙ্গলমহলের 4 জেলা থেকে শুভেন্দুর মন্ত্রিসভায় 6 জন মন্ত্রী।